আজকের গল্পের নাম হৃদয় দিয়ে হৃদয় ছোবো। লেখনীতে রিয়া আফরোজ। গল্পের প্রথম অংশ। ৮ বছর পর বাড়ি ফিরেছে চৌধুরী বাড়ির দুই যমজ ছেলে, মাহাতাব অব্র চৌধুরী আর মাহাতাব রুদ্র চৌধুরী। দেশে থাকতে দুই ছেলেকে হোস্টেলে পড়াশোনা করিয়েছেন রুদ্র এবং অভ্রর বাবা এমদাদুল চৌধুরী। তারপর দুই ছেলেকে পাঠিয়ে দেন থাইল্যান্ডে পড়াশোনা করার জন্য। আজকে এমদাদুল চৌধুরীর কত গর্ব, দুই ছেলে পড়াশোনা করে দেশে ফিরেছে। তার বড় ছেলে অভ্র টপ বিজনেসম্যানদের তালিকায় রয়েছেন। শোনা গেল অভ্র একবার বাংলাদেশে এসেছিল, তবে পরিবারের কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি, আবার চলে গিয়েছিল। এয়ারপোর্টে পা রাখতেই দুই ছেলেকে রিসিভ করতে আসেন এমদাদুল চৌধুরী আর তার মেজো ভাই শাহাদাত চৌধুরী। এয়ারপোর্টের ভিআইপি গেটের সামনে দাঁড়িয়ে আছেন দুই ভাই, চোখে স্পষ্ট উত্তেজনা আর অদ্ভুত একটা টান। দীর্ঘ ৮ বছর পর দেশে ফিরছে চৌধুরী বাড়ির সোনার ছেলেরা। প্রায় ২০ মিনিট অপেক্ষার পর হঠাৎ করে গেটের ওপাশে দেখা মিলল দুজন যুবকের। একে অপরের সাথে হালকা কথা বলতে বলতে নামছে প্লেনের সিঁড়ি দিয়ে। লম্বা দেহ, তীক্ষ্ণ দৃষ্টি। প্রথমে আসলো ৬ ফুট লম্বা, সুঠাম এবং অ্যাথলেটিক শরীরের অধিকারী অভ্র। প্রশস্ত কাঁধ আর শক্তিশালী বাহু, ঘন কালো চুলগুলো হালকা ওয়েভ সহ জেল দিয়ে পিছনের দিকে সেট করা আছে। চোখগুলো গভীর, তীক্ষ্ণ এবং গাঢ় বাদামি রঙের। রাগে তা যেন আগুনের ঝিলিক ছড়ায়। শ্যামবর্ণ পুরুষের গালে চাপ দাড়ি, কালো ফিটেড শার্ট আর প্যান্ট পরিহিত আছে। হাতে ক্লাসিক ডিজাইনের দামি একটা ঘড়ি, উপরে একটি লেদার জ্যাকেট। এরপর বেরিয়ে এলো রুদ্র, যে মাত্র ৫ ফুট ১১ ইঞ্চি লম্বা, হালকা অ্যাথলেটিক বডি, ফ্লেক্সিবল ও চঞ্চল ভঙ্গি। এলোমেলো চুলগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে, ফর্সা গায়ের রঙে হালকা গোলাপি আভা। ঠোঁটে সবসময় মুচকি হাসি, হালকা রঙের টি শার্ট, ডেনিম জ্যাকেট, হাতে একটা ব্রেসলেট। অব্রর বাবা চাচারা ৩ ভাই, বড় ভাই এমদাদুল চৌধুরী, মেজো ভাই সাদাত চৌধুরী, সবার ছোট আরিফ চৌধুরী। এমদাদুল চৌধুরীর বড় মেয়ে রূপকথা আর 2 যমজ ছেলে শাহাদাত চৌধুরীর 2 মেয়ে শশী আর খুশি। আরিফ চৌধুরীর 1 ছেলে এবং 1 মেয়ে তুলি আর সেহরান। বাড়িতে ছেলেদের মধ্যে সবার বড় হলো অভ্র। বাড়িতে কত হইচই। এদিকে রেহানা চৌধুরী নাতির জন্য রান্না করেছেন। 3 বৌমাকে হাতই লাগাতে দিচ্ছেন না রান্নার কাজে। তিনি কড়া গলায় বলে দিয়েলেন যে আজ কেউ রান্নাঘরে ঢুকবে না, আজ দাদু ভাইদের জন্য আমি রান্না করব। চৌধুরী বাড়ির 3 বউ আর কথা বাড়ায়নি, কারণ রেহানা চৌধুরী বাড়ির কর্ত্রী। তিনি যা বলেন তাইই হয়। তার মুখের উপর কথা বলার সাহস চৌধুরী বাড়ির কারোর কাছে নেই। 3 বউকে বের করে দিয়ে আর আপন মনে রান্না করতে লাগলেন রেহানা চৌধুরী। যদিও কাজের বুয়া রাবেয়া বেগম এসেছিল সাহায্য করতে, রেহানা বেগমের ধমকে সেও বেরিয়ে যায়। তিনি 2 নাতির জন্য নিজ হাতে পায়েস বানিয়েছেন। অভ্র, রৌদ্র 2 ভাই ছোটোবেলায় দাদিমার হাতের পায়েস খুবই পছন্দ করত। রেহানা চৌধুরী পেছন ঘুরতেই দেখল নাজনীন বেগমকে। এ কি বড় বৌমা তুমি? আমি কি বলেছি শুনোনি? নাজনীন বেগম কাঁপা কাঁপা গলায় উত্তর দিলেন, আসলে মা, ড্রয়িং রুমে সবাই আপনাকে খুঁজছিল। কারা এসেছে? আগে মা, বাড়ির সব কর্মচারীরা এসেছে। ঠিক আছে, যাও, আমি আসছি। রেহানা চৌধুরী রান্নাঘর থেকে বেরোতেই দেখলেন চৌধুরী বাড়ির কর্মচারীরা দাঁড়িয়ে রয়েছে। তারপর তিনি গিয়ে বসলেন ড্রয়িং রুমে রাখা তার রাজকীয় একটা চেয়ারে। প্রথমেই আসলেন চৌধুরী বাড়ির এক নিজস্ব জেলে, যে চৌধুরী বাড়ির দিঘির দেখাশোনা করে। তাকে আদেশ করলেন রেহানা চৌধুরী। চৌধুরী বাড়ির নিজস্ব দিঘি থেকে যেন বড় বড় মাছ নিয়ে আসা হয় বাড়িতে। জেলে রহিম মিয়া নিচু কণ্ঠে বললেন, জি কর্তিমা, আমি এক্ষুনি লোক লাগিয়ে বড় মাছ নিয়ে আসছি। জেলে চলে যেতে রেহানা চৌধুরীর সামনে মেঝেতে বসলো চৌধুরী বাড়ির আরেক কাজের বুয়া মালা। দাদিমণি, দুপুরে কি রান্না করব? রেহানা চৌধুরী 20 থেকে 30 রকমের আইটেম বুঝিয়ে দিলেন মালাকে, সাথে যেন মিষ্টি খাবারও থাকে। তারপর হাজির হলো চৌধুরী বাড়ির মালির ছেলে আফজাল। সেও রেহানা চৌধুরীর উদ্দেশ্যে লম্বা চওড়া বাজারের লিস্ট দিয়ে বলল, দাদিমণি, দেখেন তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। আফজালের থেকে সব কাগজের লিস্টটা হাতে নিয়ে এদিক সেদিকে তাকিয়ে দেখল বিশাল আয়োজন রয়েছে। তারপর তিনি সব কিছু দেখে বললেন, এই তো সব কিছুই ঠিক আছে। তারপর বললেন, আর শুনো, সবগুলো ভালো দেখে নিয়ে আসবে। জি দাদিমণি বলে উঠে গেল আফজাল। এইদিকে সেই সকাল থেকে রুমের দরজা বন্ধ করে আসে খুশি। পুরো নাম আভিয়া চৌধুরী খুশি। রুদ্রবাই ছোট থেকে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু অভ্রভাই সে তো একটা বাঘ। বিদেশ যাওয়ার আগে অভ্রভাইয়ের সেই ঘটনা মনে পড়লে ভয়ে এখনও গায়ে জ্বর চলে আসে খুশির।
বিদেশ যাওয়ার আগের ঘটনা। ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দেন, জীবনে আর এমন ভুল কখনো হবে না অভ্র ভাই। কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে খুশি, তার পেছনে পেছনে অভ্রর পরনে সাদা টি শার্ট ঘামে ভিজে জবজব করছে। আর জীবনেও আসবো না কোচিং ফাঁকি দিয়ে পার্কে, এবারের মতো মাফ করে দেন অভ্র ভাই। একটু আগে পার্কের রাস্তা ধরেই হাঁটছিল অভ্র, হঠাৎই কোচিং টাইমে পার্কে খুশিকে দেখতে পেয়ে এগিয়ে গেল অভ্র। এই কিরে, তুই এই সময় পার্কে কি করছিস? খুশি হিহি করে হেসে দিল। কিছু না তো অভ্র ভাই, কোচিং ছুটি হয়ে গেছে তাই বাড়ির দিকেই যাচ্ছিলাম। তোর কোচিং ছুটি হয়ে গেছে তো তাই না? হ্যাঁ তো অভ্র ভাই। অভ্র মিথ্যা কথা বলা একদমই পছন্দ করে না। খুশির মিথ্যা বলে তার রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। আর কোনো রকম উত্তর না করে এদিকে ওদিকে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো অভ্র। সামনের একটা গাছ থেকে মোটা একটা ডাল ভাঙতে লাগলো অভ্র। খুশি ভয়ার্থ চোখে তাকালো। অভ্র হাতে এত মোটা ডাল দেখে খুশির হাত পা থরথর করে কাঁপতে লাগলো। অভ্র হাতে নিয়েই খুশির দিকে এগিয়ে যাচ্ছে। খুশি মনে মনে বলল, এই রে গেলাম, এইবার মতিগতি সুবিধার নয়, পালা খুশি, এবার পালা, জান বাঁচলে বাপের নাম। এদিকেই খুশি দেখে দৌড়ে আসছিল খুশির বান্ধবী নাফিসা। খুশির পেছনে অভ্রের হাতে এত বড় ডাল দেখে নাফিসাও আবার উল্টো দৌড় দিল উল্টো দিকে। এদিকে নিচ থেকে নাজনীন বেগমের ডাকে ধ্যান ভাঙল খুশির, তার বুকটা ধড়পড় করে উঠল। কি মারটাই না দিয়েছিল অভ্রভাই তাকে। এরপর থেকে অভ্রভাইকে বাঘের মতো ভয় পায় খুশি। সে আর অভ্রভাইয়ের মুখোমুখি হয়ে নিজের বিপদ ডেকে আনতে চায় না। এমনকি আজকেও রুম থেকে বের হবে না বলে মনে মনে মানত করে নিয়েছে খুশি। নিচ থেকে নাজনীন বেগম ডেকেই যাচ্ছেন, খুশি মা একটু নিচে আয় তো, তোর দাদিমা ডাকছেন। দাদিমা ডাকছেন কথাটা শুনে খুশি আর দরজা আটকে রাখতে পারল না। যতই হোক দাদিমা ডেকেছেন তো। খুশি উপর থেকেই বলল, জি বড় আম্মু আসছি আমি, তাড়াতাড়ি আয় মা। খুশি দরজা খুলে বেরিয়ে এলো। হঠাৎ দরজায় রুদ্রকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেল। রুদ্র অভ্র আসার খবর পেয়ে রেহানা চৌধুরীও রুম থেকে বেরিয়ে এলেন। রুদ্র গিয়ে সালাম করলো রেহানা চৌধুরীকে। আরে আরে দাদু ভাই থাক, সালাম করতে হবে না। তা অভ্র দাদু ভাই কোথায়? দাদিমা ভাইয়া তো পিছনে পিছনে আসছে। তারই মধ্যে এই অভ্র প্রবেশ করলো চৌধুরী বাড়িতে। সবাই একদম হাঁ করে দাঁড়িয়ে আছে শ্যামবর্ণের হ্যান্ডসাম পুরুষের পানে। 8 বছর অভ্রর সঙ্গে বর্তমান অভ্রের আকাশ পাতাল পার্থক্য। এখন বাড়ি প্রবেশ করে অভ্র সিঁড়ি বেয়ে বড় বড় পা ফেলে চলে গেল নিজের রুমের দিকে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অভ্র সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে চলে যাওয়ার দিকে। অভ্রর হলোটা কি? এত বছর পর বাড়ি ফিরেছে, অথচ কারোর সাথে কোনো কথা না বলেই সোজা নিজের রুমে চলে গেল। অভ্র যতই বদমেজাজি বেপরোয়া রাগী হোক না কেন, দাদিমাকে সে খুবই ভালোবাসে। আর আজ এত বছর পর ফিরল, তাও দাদিমার দিকে একটা পর্যন্তও ফিরে তাকালো না। নাজনীন বেগম বললেন, মা আমি আসছি অভ্রর রুম থেকে। রেহানা চৌধুরী নাজনীন বেগমকে থামিয়ে শান্ত গলায় বললেন, থাকবো মা, এখন কেউ যাবে না অভ্র দাদুভাইয়ের রুমে। দাদুভাইকে একা থাকতে দাও, এখন গেলে হিতের বিপরীত হয়ে যাইতে পারে। তুমি তো জানোই অভ্র দাদুভাইয়ের রাগ সম্পর্কে। ঠিক আছে মা। সবাই আশা করেছিল অভ্র হয়তো বিদেশ গিয়ে পরিবর্তন হয়ে গেছে। তার রাগ জেদ আর বদমেজাজ তার হলো কই? তবে যত যাই হয়ে যাক না কেন, দাদিবার সঙ্গে কথা না বলে চলে যাওয়া ছেলে অভ্র তো নয়। সবাই রুদ্র ও দাদুভাইকে শরবত নাস্তা দেওয়ার ব্যবস্থা করো, আমি অভ্র দাদুভাইয়ের সাথে পরে কথা বলছি। শাশুড়ির কারণে নাজনীন বেগম আর অভ্রর রুমে গেলেন না। এইদিকে সবাই রুদ্রকে নিয়ে ব্যস্ত। মমতাময়ী মাকে সেই 8 বছর আগে শুয়েছিল, আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল রুদ্র। রুদ্রকে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। খুশি চুপি চুপি সিঁড়ির আড়াল থেকে দেখার চেষ্টা করলো অভ্র আছে কিনা। অভ্রকে দেখতে না পেয়ে বেরিয়ে এলো খুশি। সে চুপি চুপি নিজের রুমে চলে যাওয়ার জন্য পা বাড়াতে মরিয়াম বেগম রান্নাঘর থেকে ডেকে বললেন, খুশি মা এদিকে আয় তো। কথাটা রৌদ্রের কান পর্যন্ত পৌঁছাতে সেও এক পলক তাকালো সেদিকে। হঠাৎই তার চোখ আটকে যায় এক কেশবতী রূপসীর দিকে। চঞ্চল মেয়েটা তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে। রুদ্র এক দেখাতেই খুশির উপর ক্রাশ খেয়ে গেল। এদিকে রান্নাঘরে দুপুরের আয়োজন চলছে। ড্রয়িং রুমে বসে আছেন রেহানা চৌধুরী আর রুদ্র। দুই দাদি নাতি মিলে বেশ আড্ডা জুড়ে দিয়েছেন। কিন্তু অভ্রর কোনো খোঁজ খবর নেই, কারণ এয়ারপোর্ট থেকে বাড়িতে এসে সেই যে দরজা বন্ধ করলো অভ্র, তারপর আর তার কোনো খোঁজই নেই। এদিকে রান্নাঘরে 3 যা মিলে রান্নার মাঝেই রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। এমনই দিন হলে রান্নার সময় বেশি আড্ডা জুড়ে দিতে পারে না, কারণ কড়া শাশুড়ির রান্নার ফাঁকে ফাঁকে এসে দেখে যায় তাদের।
যেই দেখেছে শাশুড়ি আজকে নাতিকে নিয়ে ব্যস্ত, অমনি গল্পেতে লেগে পড়লেন তারা। তাদের বাপের বাড়িতে গেলে কি যে করে, ভাইয়ের বউয়েরা ননদকে কতটা আপ্যায়ন করে, কার বাবার কত বিঘা জমি ছিল, এসব কথাই উঠেছে। ওনাদের সঙ্গ দিয়ে কাজের বুয়া রাবেয়া, ওই মহিলা আরেক গল্পবাজ। যখনই মালকিনরা গল্প জুড়ে দিত, দেখেছে মাঝখানে সেও ঢুকে পড়ল। মালা নিজের মতো করে কাজ করে যাচ্ছে, তার কাজে কোনো রকম ফাঁকিবাজি পাওয়া যায় না। তবে রাবেয়া বেগম মারাত্মক ফাঁকিবাজ, একটু সুযোগ পেলেই হলো। তারই মধ্যে রান্নাঘরে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নেওয়ার জন্য ঢুকলো খুশি। মা চাচিদের দিকে বিরক্তি চোখে তাকালো সে। এরা আর শুধরাবে না কখনো, রান্নার মাঝে আড্ডা জুড়ে দিতেই হবে তাদের। সঙ্গে সঙ্গে আশকারা পেয়েছে ওই কাজের বুয়া রাবেয়াটা, যেই সুযোগ পাবে সেই কাজে ফাঁকি মারা। যেমন মালকিন তেমন বুয়া, সে তার মতো ঠান্ডা পানি নিয়ে চলে গেল। এইদিকে রান্নাঘরের গল্প আরও জমে উঠেছে, অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। একজন আবার আরেকজনকে বলছে, এই আসতে, মা শুনে ফেলতে পারে। খুশি ড্রয়িং রুমে পা রাখতেই রেহানা চৌধুরী তাকে পানের বাটা নিয়ে আসতে পাঠালেন উপরে। খুশি সিঁড়ি নিয়ে বড় বড় পা ফেলে চলে যাওয়ার পানে তাকিয়ে রইল রুদ্র। দাদিমা ডাকতে রুদ্রের ধ্যান ভাঙল। তারপর দাদি নাতি মিলে গল্প জুড়ে দিলেন। রেহানা চৌধুরীর রুমে যাওয়ার পথেই সামনে পড়ল অভ্রর রুম। খুশি পা থামালো। ভেতর থেকে আটকানো অভ্রর রুমের দরজা। মা, এখনও দরজা বন্ধ? সকাল থেকে দরজা আটকে করছেটা কি বেটাটা? একবার কি দেখার চেষ্টা করব? না থাক, এই বেটা যে রাগী, ছোটবেলায় যে গরুদেলায় দিয়েছিল সে কথা কি আর মনে নেই আমার? এখন থেকে যত তাড়াতাড়ি কেটে পড়ব ততই আমার মঙ্গল। তারপর হঠাৎই চোখ খিসে এক দৌড় দিল খুশি। আজ সারাদিন পার হয়ে গেল, অথচ একবারও দরজা খুলে বেরিয়ে আসলো না অভ্র। রাত 11টা। ঘুম ঘুম চোখ নিয়েই খুশি বের হলো রুম থেকে। উদ্দেশ্য তার নিচ থেকে ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে আসা। তাই সে রোজকারের মতো ঘুমানোর আগে রান্নাঘরে গেল ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনতে। অভ্রর রুম পেরোতেই সামনে পড়ল রুদ্র। সে ছাদের বেলকনিতে কানে হেডফোন লাগিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র খুশিকে দেখে হাতে বাড়ালো। হেই খুশি। খুশি একটু মিকি হেসে বলল, হ্যালো, তা কেমন আছো? জি রুদ্র ভাই, ভালো আছি। তা আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? খুশি কপাল কুঁচকে বলল, আপনি কেমন আছেন রুদ্র ভাই? হ্যাঁ, আমিও ভালো আছি। ও আচ্ছা, আমি আসি তাহলে বলেই খুশি কেটে পড়ল সেখান থেকে। রুদ্র তাকিয়ে রইল খুশির যাওয়ার পানে, তারপর হাঁটা দিল তার রুমের উদ্দেশ্যে। আসার সময় খুশি লক্ষ্য করল রুদ্র নেই, হয়তো রুমে চলে গিয়েছে। সে আপন মনে হাঁটা ধরল নিজের রুমের দিকে। হঠাৎ পেছন থেকে 2 হাত মুখ চেপে ভেতর থেকে দরজা আটকে দিল। খুশির মুখ দিয়ে শুধু করে শব্দ বের করলো। ও সঙ্গে সঙ্গে কেউ একজন খুশির হাত দুটো চেপে ধরল বেডে। খুশি আচমকা ঘুম ভেঙে লাফিয়ে উঠল। বুকটা ধড়পড় করে কাঁপছে তার। মনে হলো কেউ যেন তার মুখটা চেপে ধরে বিছানায় আটকে রেখেছিল। ঘামে ভিজে গেছে পুরো শরীর। আমি তাহলে স্বপ্ন দেখছিলাম, কিন্তু এতটা বাস্তব লাগলো কেন? পাশে থাকা দেয়ালঘড়িতে একবার চোখ বোলাই খুশি। রাত 12:45। কিছুটা স্থির হয়ে বসে রইল খুশি। তারপর নিজেকে বোঝালো, না ওসব ভাবলে হবে না, সবাই স্বপ্ন, আবার ঘুমিয়ে যায়। বলেই ধীরে ধীরে চাদর টেনে নিল মাথার উপরে। কিন্তু বুকের ভেতর ধড়পড়ানি তখনও থামেনি। খুশি ধীরে ধীরে চোখ বন্ধ করলো। খুশি বালিশে মাথা রাখতেই পেছনটা ভারী ভারী লাগলো। ফের ঘুরে তাকালো, পেছনে কেউ নেই। পর্দাটা হালকা বাতাসে নড়ে উঠল। খুশি কাঁপা কাঁপা গলায় বলল, ভূত, ভূত এসেছে আমার রুমে, বাঁচাও। খুশির চিৎকার শুনেই পাশের রুম থেকে দৌড়ে আসলো শশী। এই খুশি, তোর কি হয়েছে? খুশি বালিশে মুখ গুজে বলতে লাগলো, ভূত এসেছে আমার রুমে। শশী চারপাশে চোখ বুলিয়ে বিরক্ত নিয়ে বলল, কই ভূত? দেখ দেখ খুশি, সবসময় বাদরামি ভালো লাগে না, ঘুমাতো। না 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 আপু, ভূত এসেছিল আমার রুমে। তুই ঘুমাবি নাকি আমি আম্মুকে ডাকবো? খুশি টোট উল্টে বলল, এতক্ষণ ভূত ভয় দেখিয়েছে, এখন তুই? তোরা কেউ ভালো না। শশী বিরক্ত চোখে কপালে হাত রেখে বলল, এই মেয়েটাকে নিয়ে আর পারি না, যাই তো বাবা, রুমে গিয়ে ঘুমোই। শশী হাই তুলে চলে গেল নিজের রুমে। এদিকে ভয় ভয় চোখ নিয়ে খুশি চোখ বন্ধ করে পা থেকে মাথা পর্যন্ত কাঁথা মুড়িয়ে শুয়ে নিল। সকাল 10টা বাজে। মরিয়ম বেগম এলো খুশির রুমে, সঙ্গে মালাও এসেছে। এই উঠ জমিদারের মেয়ে, ঘুম থেকে ওঠ। খুশি ঘুম ঘুম চোখ নিয়ে বলল, তাহলে তোমার বাবার বিঘা জমি আমার নামে লিখে দাও।
তোমার বাবার কি সম্পত্তি কম আছে? এতে কি কম পড়ে গেছে? এইটা নিয়ে থাক না, তাহলে আরেকটু ঘুমাই। মরিয়ম বেগম রেগে বললেন, এখন উঠবি নাকি পানি ঢেলে দিব? খুশির কোনো প্রতিক্রিয়া না পেয়ে মরিয়ম বেগম কাঁথার উপরেই পানিটা ছিটাতে লাগলেন। খুশি ঘুম থেকে লাফিয়ে উঠে বলল, আল্লাহর গজব পড়বে, আপনারা যখন শুরু করে দিয়েছেন। গজব পড়বে তাই না? খুশি হাই তুলে বলল, হ্যাঁ, আপনারা এত নিষ্পাপ অবলা মেয়েটাকে অত্যাচার শুরু করে দিয়েছেন। একথা বলে খুশি আবার শুয়ে পড়ল। মালা, বাথরুমের স্পেশাল ঝাঁটাটা নিয়ে আয় তো। সঙ্গে সঙ্গে খুশি আবার লাফিয়ে উঠে বসলো। আরে আরে আম্মু, আমি তো ঝাঁটার আবার কি দরকার? আমি তো উঠছি, উঠছি। সঙ্গে আবার কোথা থেকে যেন হাজির হলো রাবেয়া বেগম। সেও পান চিবোতে চিবোতে বলল, ভাবিজান, খুশি আপামানি কি করে জানো না? মরিয়ম বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি? রাবেয়া বেগম চুন জিভে লাগিয়ে উত্তর দিলেন, খুশি আপামনি না সারা রাত ফোন টিপে ঘুমায়, তাই সকাল সকাল সে ঘুম থেকে উঠতে পারে না। তুমি জানলে কিভাবে? ভাবিজান, আমি একদিন রাতে এইদিকেই আইতেছিলাম। খুশি আপামনির রুমে সারা রাতই আলো জ্বলে। তারপর জেগে ওই সব ডিরামা টিরামা কী সব জানি দেখে ফোরনে। পাশে থাকা খুশি বেঞ্চি কেটে বলল, এত বড় ঠাডা পড়া মিশা কথা বলার জন্য আপনি আমায় পেয়েছেন? হারপিক কোম্পানি থেকে 4টি হারপিকের বোতল ফ্রি। আর কিছু লাগবে? দেখলেন ভাবিজান, খুশি আপামনি কিন্তু আমায় অপমান করলো। মরিয়ম বেগম ঝাঁটা নিয়ে তেড়ে আসতে খুশি এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। নিচে সবাই ডাইনিংয়ের জন্য নাস্তায় বসেছে। অভ্রজ সেই কাল থেকে আসার পর রুমের দরজা লাগিয়ে দিয়েছিল, এখনও পর্যন্ত তার কোনো খবর নেই। রুদ্র এসে বসলো ডাইনিং টেবিলে। রেহানা চৌধুরী জিজ্ঞেস করলো, দুই ভাই অভ্র দাদুভাই কোথায়? রুদ্র বলল, ভাইয়ার সাথে কাল থেকে এখনও অবধি কথা হয়নি দাদিমণি। পাশে থাকা নাজনীন বেগম বললেন, মা, আমি যাব অভ্রর রুমে? না বৌমা, আমি যাচ্ছি। ঠিক আছে মা। রেহানা চৌধুরী আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে গেলেন অভ্রর রুমের দিকে। দরজার বাহির থেকে ডাকলেন রেহানা চৌধুরী অভ্রকে। ভেতর থেকে কোনো শব্দ নেই। পরপর 3বার ডাকলেন অভ্রকে, কোনো রকম সাড়া শব্দ নেই অভ্রর। রেহান চৌধুরী আর একবার ডাকতে যাবেন, ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল। বেরিয়ে এলো অভ্র, চোখে মুখে বিরক্তির ছাপ। দাদু ভাই, তোমার সঙ্গে কিছু কথা ছিল। অভ্র গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ দাদিমানি, বলো। দাদু ভাই, তুমি কি কোনো কারণে রেগে আছো কারো উপরে? অভ্র প্যান্টের পকেটে হাত দিয়ে রেখে বলল, না তো। তাহলে খাবে না দাদু ভাই? খিদে দেন নেই দাদুমণি? দাদু ভাই, সবাই অপেক্ষা করছে তোমার জন্য, নিচে চলো। দাদিমণি কথাটা বলার আগেই রেহানা চৌধুরী বলে উঠল, দাদু ভাই, তুমি না খেলে আমিও খাবো না। বলেই অভ্র হাত টেনে নিয়ে যেতে লাগলো। দাদিমণি, আস্তে, তুমি পড়ে যাবে তো। রেহানা চৌধুরী অভ্রর কথা শুনল না। সে অভ্রকে নিয়ে হাত টেনে নিয়ে গেল। ডাইনিংয়ে উপস্থিত সবার দৃষ্টি হঠাৎ নিবদ্ধ হয়ে যায় সিঁড়ির পানে। সিঁড়ি বেয়ে নামছে লম্বা দেহ, তীক্ষ্ণ দৃষ্টির পুরুষ একটা। পরনে সাদা টি শার্ট এবং কালো প্যান্ট। ঘন কালো চুলগুলো হালকা ওয়েভসহ জেল দিয়ে সেট করা রয়েছে এখনও। হাতে ক্লাসিক ডিজাইনের একটা ঘড়ি পরা। অভ্রর দিকে এক হাত রেহানা চৌধুরী ধরে রেখেছেন, অপর হাত প্যান্টের পকেটে রেখেছে অভ্র। এদিকে খুশির খাওয়া অর্ধেক হয়ে গিয়েছে। অভ্র আসার কথা শুনে সে তাড়াহুড়ো করে খেয়ে চলে যাওয়ার ভাবনায় ছিল, কিন্তু হঠাৎ তার দৃষ্টি নিবদ্ধ হল সিঁড়ি বেয়ে নেমে আসা অভ্রর দিকে। অভ্রর নামার স্টাইল আর হাঁটার স্টাইল দেখে হৃদস্পন্দন বাড়তে লাগলো খুশির। সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভিতর কেমন একটা যেন হচ্ছে, কিন্তু বোধগম্য হলো না আসলে কি হচ্ছে ব্যাপারটা। নিজের অজান্তেই বুকের পাশে হাত রাখলো খুশি। একটা পুরুষ এতটা সুদর্শন আর হ্যান্ডসাম হয় কিভাবে? সেহরানের পাশের চেয়ারে বসে আসে তুলি। সেও অভ্রকে দেখে ফিদা হয়ে গেছে। রেহানা চৌধুরী অভ্রকে নিয়ে এসে বসালেন তার পাশের চেয়ারটিতে। নাজনীন বেগমকে খাবার দিতে বললেন। ছেলেকে দেখে নাজনীন বেগম বেশ খুশি হলেন। এদিকে রুদ্র আপন মনে খেয়ে যাচ্ছে। রেহানা চৌধুরী কড়া গলায় বললেন, আমার দাদুভাইকে বড় মাছের মাথাটা দাও। বড় বৌমা? রুদ্র, দাদুভাই কেউ দাও। অভ্র চোখ মুখে কিছুটা বিরক্তি নিয়েই বলল, দাদিমণি, এত ব্যস্ত হচ্ছ কেন? দাদুভাই, তোমরা না খেলে কে খাবে? ঠিক তখনই জবাব দিল পাশে থাকা সেহরান, দাদি মনি, তুমি কি আমায় ভুলে গেলে? রেহানা চৌধুরী হেসে উত্তর দেয়, না রে দাদুভাই, তোমরা 3জন হলে চৌধুরী বাড়ির উত্তরাধিকারী। 3 ভাই মিলে চৌধুরী বাড়িকে ভবিষ্যতে দেখে শুনে রাখবে। তোমাদের ভুলে গেলে কি চলবে আমার? বড় বৌমা সেহরান, দাদুভাইকেও একটা মাছের মাথা দিও। সবাই এত কথার মাঝে একটা উত্তর করল না অভ্র। সে আপন মনে নিজের মতো খেয়ে যাচ্ছে। অভ্রর বিপরীত পাশে বসে আছে খুশি। তার ছোট বুকটা অনবরত কেঁপে যাচ্ছে। ভয়ে সাহস নেই অভ্রর দিকে ফের তাকানোর।
তবে এক দেখাতেই গ্রাস খেয়ে দিশেহারা অবস্থার হয়ে গেছে মেয়েটা। অভ্রর পানে তাকিয়ে একক দৃষ্টিতে কি যেন একটা হাবিজাবি চিন্তা করতে লাগলো মেয়েটা। হঠাৎই তার মনে পড়ল ছোটবেলায় তার পিঠে ঢাল ভাঙার ঘটনাটা। সঙ্গে সঙ্গে খুশি বিষম হয়ে উঠল। পাশে থাকা নাজনীন বেগম বললেন, কী রে, কী হলো তোর? কিছু না বড় আম্মু। নাজনীন বেগম পানি এগিয়ে দিলেন, বললেন, নে ধর পানি খা মা। রেহানা চৌধুরী বললেন, দিদিভাই আস্তে খাবি তো, এত তাড়াতাড়ি করছিস কেন তুই? এইদিকে এত ঘটনা ঘটে গেল, অভ্রর কোনো রকম কোনো প্রতিক্রিয়া নেই। সে আপন মনে খাওয়া শেষ করে পা বাড়ালো নিজের রুমের উদ্দেশ্যে। অভ্রর যাওয়ার পানে বিরক্তির চোখে তাকিয়ে আছে খুশি। বিরক্তির ভাবে মুখ কুঁচকে আছে তার। এই পুরুষের এত অ্যাটিটিউড কিসের? কারোর সঙ্গে কথা একটাও বলল না। সুন্দর বলে নিজেকে কীভাবে? একে একে উঠে গেল সবাই, কিন্তু বসে আছে খুশি। সে খাবার টেবিলে সবার আগে বসেছিল। কিরে, আর কিছু খাবি? নাজনীন বেগমের কথায় ঘোর ফিরল খুশির। না বড় আম্মু, আমার এতটুকুতেই হয়ে যাবে। নাজনীন বেগম জোর করে খুশির পাতে আরও 2-1 পাত ভাত দিলেন। বড় আম্মু, এ কী করলে? আমি তো আর খেতে পারবো না। এই কোনো কথা নয়, যা দিয়েছি চুপচাপ খেয়ে উঠতো। ধুর, ভালো লাগে না, সব ঝামেলায় আমাকেই পড়তে হয়। এখন কি করব? মরিয়ম বেগম রান্নাঘরে, নাজনীন বেগমও গেলেন সেদিকে। খুশি ডাইনিংয়ে বসে থালায় আঙ্গুল ঘোরাচ্ছে। উদ্দেশ্য নাজনীন বেগম সরে পড়লে ডাস্টবিনে খাবার ফেলে দেওয়া। তারই মধ্যেই এসে উঠলেন মরিয়ম বেগমের ভাইপো রাফি। ফুপি, ও ফুপি, তুই কই গো? মরিয়ম বেগম জড়িয়ে বেরিয়ে আসলেন রান্নাঘর থেকে। বাবা রাফি, তুই কখন আসলি? এই তো ফুপি, একটু আগেই এসেছি। ঠিক আছে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে ফুপি। রাফির দিকে বিরক্তি চোখে তাকিয়ে মুখ কুঁচকে বলল খুশি। এ ভাই, তুমি আমাদের বাড়িতে রোজ খেতে আসো কেন গো? এত নান্ডে পিণ্ডে গিলতে আসো কেন আমাদের বাড়িতে? রাফি শীষ বাজিয়ে বলল, এটা আমার শ্বশুর বাড়ি। যখন খুশি এখানে আমি খেতে আসব। খুশি তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, তোমার বউটা কে শুনি? কেন, তুই আমার বউ? চাকরি বাকরি কিছু নেই, সারাদিন বখাটের মতো ঘুরে বেড়াই, আবার আসে আমাকে বিয়ের করার স্বপ্ন দেখতে। আজকে চাকরি নাই বলে এভাবে অপমান করছিস আমাকে? দেখিস একদিন সরকারি চাকরি পেয়ে ময়ূরপঙ্খী ঘোড়ায় চেপে তোকে নিয়ে যাব আমার বউ করে। মুখে যত বড় বড় ফাঁকা আওয়াজ। তোমাকে সরকারি চাকরি তো দূরে থাক, বাথরুমে সাফাইয়ের কাজও কেউ দিবে না। কি বললি? আমার বরকে বাথরুম সাফাইয়ের কাজও কেউ নেবে না? দেখে নিস কয়দিনের ভেতরে চাকরি করে তোকে বিয়ে করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখি তুই কেমন চাকরিটা পাস, আর আমাকেও কেমন করে বিয়ে করো। রাফি একটা ভাব নিয়ে বলল, বিয়ে তো করিব রাত হোক, বিয়া তো করিব। তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো? আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। বলেই উঠে গেল খুশি। পেছন থেকে রাফি বলে উঠল, দেখিস দেখিস, একদিন যখন ময়ূরভঙ্গী ঘোড়ায় চেপে তোকে বিয়ে করতে আসবো, তখন চিনবি এই রাফিকে। হ্যাঁ হ্যাঁ, দেখা হয়ে গেছে আমার তোকে। সিঁড়ির কাছে গিয়ে দৌড়ে আসতেই খুশি ধাক্কা খেলো কারো শক্তপোক্ত প্রশস্ত বুকে। মাথা উপরে তাকাতেই চোখ জুড়ো বড় বড় করে তাকালো হয়ে গেল তার। হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল খুশির। দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে গেল খুশি। অভ্র এক হাতে দেয়ালে ভর দিয়েই গম্ভীর কণ্ঠে বলল, এত উড়াউড়ি কিসের? অভ্র ভাই, কথাটা বলার আগেই অভ্র মুখ চেপে ধরল খুশির। সঙ্গে সঙ্গে রুমের ভেতর চলে গিয়ে দরজা আটকে দিল অভ্র। খুশি থরথর করে কেঁপে উঠলে বলল, অভ্র ভাই, দরজা বন্ধ করলেন কেন? অভ্র কোনোরকম উত্তর না দিয়ে এগুতে লাগলো খুশির দিকে। খুশি ভয়ে এক পা করে পিছাতে লাগলো। তারপর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, অভ্র ভাই, কি ডাল ভাঙবে আমার পিঠে আবার? কই না তো, এখানে তো কোনো গাছ নেই, তাহলে কি করবে এবার অভ্র ভাই? অভ্র কাছে এগিয়ে আসতেই খুশি পাশ কেটে সরে যেতে নিলেই অভ্র খুশিকে এক টানে ফেলে দেয় বেডে। সঙ্গে সঙ্গে দুহাত বেডে চেপে দাঁত চিবিয়ে বলতে লাগলো, আজকাল বেশি উড়াউড়ি করছিস, তাই না রে পার্ট? অভ্র ভাই চুপ। অভ্রর কণ্ঠে যেন ছুরি হয়ে বাতাস কেটে গেল। আসার পর থেকে দেখছি খুবই উড়ে বেড়াচ্ছিস, ব্যাপার কি? আর ঠোঁটে এগুলো কি, লাল কেন? খুশি ভয়ে ফিসফিস করে বলল, এগুলো লিপস্টিক। অভ্রর চোখ আরও গাঢ় হয়ে উঠল। সে নিচু গলায় বলল, ঠোঁটগুলো তো এমনিতেই সুন্দর লাগছিল, তাহলে এইসব রং ঢং দেওয়ার মানে কি? খুশি মনে মনে বলতে লাগলো, তাতে আপনার কি, আমি যা ইচ্ছা দিব। কি রাগ হলো হচ্ছে আমার? খুশি বড় বড় চোখ দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে বিড়বিড় করে বলল, রাগ তো আমার আপনার উপরে হচ্ছে। ইচ্ছা করছে মাথায় এক বাড়ি মেরে কলার ঝুঁকিয়ে চেঁচিয়ে বলি,
আপনার বস্তা শরীর নিয়ে নামুন আমার উপর থেকে, এই বস্তার ওজন আমি সইতে পারছি না, নামুন তো। কিন্তু আফসোস, এটা আমি বলতে পারছি না। কিছু বলেছিস প্যারট? কথাটা বললেই অব্র খুশির দিকে ওষ্ঠ সামনে এগিয়ে নিল। ঠিক এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ এলো। অব্র চোখ জুড়ো বন্ধ করেই বিরক্তির একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর রাগী ভঙ্গিতেই খুশির উপর থেকে উঠে গেল সে। খুশি তখনও চোখ খিসে শুয়ে আছে দেখে অব্র গম্ভীর কণ্ঠে বলল, উঠ ইডিয়েট। সঙ্গে সঙ্গে খুশি চোখ জোড়া মেলেই উড়মুড়িয়ে বসে উঠল। সে কিছু বুঝতে পারছে না, এই বেটা শুধু শুধু তাকে বকলো কেন। সে মনে মনে বলতে লাগলো, যাক বাবা, আমি কি করলাম? কলা খেলো উনি, দোষ হলো আমার? উনিই তো আমাকে নিয়ে এলো, আমি কি এসেছিলাম ওনার রুমে? অব্র দরজা খুলে অন্যদিকে মুখ ফিরে তা হাত দুটো মুখবন্দি করে নিল। রূপকথা রুমের ভিতরে ঢুকেই বলল, ভাই তুই কি ফিরে আসিস? তারপর তাকালো পাশে খুশির দিকে। সে খুশিকে অব্রর রুমে দেখে কিছুটা অবাক হলেও ফের অব্রকে প্রশ্ন করার সাহস পায়নি। একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল খুশি। অব্র গম্ভীর কণ্ঠে বলল, কেন রে? রূপকথা খুশির দিকে পলক ফেলে রেখেই বলল, তোর সাথে কিছু কথা ছিল। ঠিক তখনই খুশি বেরিয়ে গেল। আসলে ভাই, দাদিমণি তোকে নিচে ডেকেছিল, পরশু তো আমার এঙ্গেজমেন্ট, সেজন্য। ঠিক আছে, যা, আমি আসছি। রূপকথা আর কোনোরকম কথা না বাড়িয়ে হাঁটা ধরল বাহিরের দিকে। তার রাগী বদমেজাজি ভাইটা যে রাজি হয়েছে, সেটা কি রূপকথার জন্য চারটেখানি কথা? সে খুশি মনে বেরিয়ে গেল। এইদিকে খুশি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো, আমি লিপস্টিক দিয়েছি তাতে ওনার কি? এটা দেওয়া যে ভদ্রতা, সেটা তো উনি কি জানেন না? আসলে ওনার নাম অভ্র, না রেখে অভদ্র রাখা উচিত ছিল। অভদ্র লোক একটা সে। বসার ঘরে আড্ডা চলছে। রেহানা চৌধুরীর সঙ্গে তার 3 পুত্র আছে, এমদাদুল চৌধুরী, শাহাদাত চৌধুরী আর আরিফ চৌধুরী। মূলত রূপকার বিয়ের আলোচনা চলছে তাদের মাঝে। পাশে দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ির 3টা বউ, রেহানা চৌধুরী আর 3 ছেলেকে নিয়ে বাড়ির বড় নাতনি রূপকথার বিয়ের আলোচনা তুলেছেন। 2 দিন বাদে রূপকথার এঙ্গেজমেন্ট। চৌধুরী বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, সেজন্য রেহানা চৌধুরী বিরাট আয়োজনের উদ্দেশ্যে 3 ছেলেকে ডেকেছেন। 3 ছেলের সঙ্গে আলোচনা শেষে তিনি ডাকলেন বাড়ির সর্বকর্মচারীদের। তাদের একে একে কাজ বুঝিয়ে দিয়ে তিনি আরাম করে বসলেন তার রাজকীয় চেয়ারে। ঠিক তখনই রেহানা চৌধুরীর দৃষ্টি ঠেকল সিঁড়ি দিয়ে বেয়ে আসা অব্রর দিকে। চোখ মুখ বিরক্তির ছাপ নিয়ে সিঁড়ি দিয়ে বেয়ে আসছেন অব্র। তার এক হাতে ফোন আর অপর হাত প্যান্টের পকেটে রাখা আছে। অব্র নেমে আসতে রেহানা চৌধুরী অব্রকে বসালেন তার পাশে থাকা একটা সোফায়। অব্র ফোনটা প্যান্টের পকেটে রাখেই বলল, হ্যাঁ দাদিমণি বলো। বলছিলাম কি দাদু ভাই, সামনে তো রূপকথা দিদিভাইয়ের এঙ্গেজমেন্ট। তুমি যদি রুদ্র আর সেহরান দাদু ভাইয়ের সঙ্গে নিশান নাতজামাইদের বাড়িতে যেতে তাহলে খুব ভালো হতো। তা দাদু ভাই, তুমি কি সঙ্গে যেতে পারবে? ঠিক আছে, আর কিছু বলবে? ঠিক তখনই শরবত নিয়ে হাজির হলো রাবেয়া। বলছিলাম কি বাবু সাহেব, আপনার জন্য শরবত নিয়ে আসলাম, নেন ধরেন। অব্র কিছুটা অবাক স্বরে বলল, হোয়াট? শরবত চেনেন বাবু সাহেব, শরবত? পাশে থাকা রেহানা চৌধুরী বলেন, দাদু ভাই, ও বলছে তোমার জন্য শরবত নিয়ে এসেছে। অব্র অবাক দৃষ্টিতেই রাবেয়ার দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা। তারপর অব্র এক আঙ্গুল কপালে ঠেকিয়েই বিড়বিড় করে বলতে লাগলো, কোথা থেকে যে এইসব অশিক্ষিত মূর্খমার্কা পাগলকে দাদিমণি ধরে নিয়ে আসে, গড জানে, ননসেন্স। তারপর অব্র বিরক্তিকর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দাও। শরবতটা এক টানে শেষ করে বিরক্তি নিয়ে চলে গেল নিজের রুমের দিকে। আবার রাবেয়া কিছুক্ষণ দাঁড়িয়ে মাথা চুলকিয়ে রেহানা চৌধুরীর উদ্দেশ্যে বলল, আগে দাদিমণি, বাবু সাহেব কি আমার উপরে রাগ করলেন? না, তুমি তোমার কাজে যাও। আজ্ঞে দাদিমণি। ইতিমধ্যেই চৌধুরী বাড়ির পুরুষদের তৈরি হওয়া শেষ। রুদ্রও চলে এসেছে। এখন শুধু অব্রর আসতে দেরি করছে। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। রেহানা চৌধুরী তার 3 ছেলেকে সব বুঝিয়ে দিয়েছেন। তারা গাড়িতে গিয়ে উঠে পড়েছে। শুধু সেহরান আর রুদ্র অব্রর জন্য অপেক্ষা করছে। তুলি, শশী আর খুশি দাঁড়িয়ে রয়েছে এক পাশে। তারা তাদের মতো আড্ডা দিচ্ছে। তারই মধ্যে রান্নাঘর থেকে নাজনীন বেগম ডাকলেন শশী আর তুলিকে। তারা 2 জন চলে গেল। এইদিকে খুশি বোরিং হয়ে বসে রইল সোফায়। সে বোয়িং হাতে রিমোট নিয়ে একটার পর একটা চ্যানেল পাল্টে যাচ্ছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল অভ্রকে। সে এইদিকেই এগিয়ে আসছে। অভ্র দৃষ্টিজোর ফোনে রেখেই অভ্র বলল, যাওয়া যাক। ঠিক তখনই হঠাৎ অভ্রর ফোনে একটা কল আসলো। দাদিমণি, 1 মিনিট, আসছি আমি। সেহরান, রুদ্র, তোরা গিয়ে গাড়িতে বস, আমি আসছি।
তারপর তারা দুইজন চলে গেল গাড়ির উদ্দেশ্যে, সঙ্গে রেহানা চৌধুরীও চলে গেলেন তার রুমের দিকে। অভ্র ফোন কানে নিয়ে সিঁড়ির দিকে এগিয়েছিল। সেই সময় খুশির বোরিং হাতে হাই তুলে উঠতে যাবে, ঠিক তখনই অভ্রর সাথে ধাক্কা লাগে, আর সঙ্গে সঙ্গে অভ্রর হাতে থাকা ফোনটা পড়ে যায় মেঝেতে। সরি অভ্র ভাই। অভ্র দাঁত ফিসে বলল, এটা কী করলি তুই? আমি বুঝতে পারিনি অভ্র ভাই। এই নিন আপনার ফোন। সবসময় তোর এত উড়াউড়ি কেন? এত বড় লাফাঙ্গা মেয়ে হয়েছিস, তাও কিভাবে চলাফেরা করতে হয় সেটা জানিস না? তুই আর কবে বড় হবি? ব্যথা লাগাবো নাকি পিঠে আবার? কই অভ্র ভাই, আমি তো বুঝের হয়ে গেছি, আবার বেতের কী দরকার? অভ্র আর কোনো রকম কথা না বেরিয়ে চলে গেল গাড়ির দিকে। খুশি রাগে বলতে লাগলো, এই বেটার অত্যাচারে আর ভালো লাগে না। ধুর, বাবা জীবনটাই তেনা তেনা করে দিছে, ভালোই লাগে না আর এই জন্মে। মানুষ হয়ে জন্ম নিলে এত প্যারা, এত বকা খেতে হয় সারাদিন, মাঝে মাঝে দু এক ঘা পিঠেও পড়ে। পরের জন্মে আর মানুষ হয়ে জন্ম নিব না। ধুর, পরের জন্মে তো পাখি নিয়ে জন্ম নিব, সারাদিন উড়বো, ঘুরবো, ফিরবো, আর যারে ভালো লাগবে না তার উপরে হেগে দিব, বিশেষ করে ওই বেটা অভ্রর শার্টে। খুশি বিড়বিড় করতে করতে চলে যায় সিঁড়ির দিকে। আচমকা হাত টেনে সোফায় বসায় রূপকথা। হেরে বলো তো, তুই অভ্র রুমে কেন গিয়েছিলি? আবার কোনো ঝামেলা বাঁধাতে গিয়েছিলি নাকি? কই না তো আপু, আমি এখন কোনো ঝামেলা বাঁধাইনি। এরই মধ্যেই রান্নাঘর থেকে ডাক আসলো নাজনীন বেগমের। রূপকথা মা, এদিকে আয় তো। আসছি আম্মু, একটু তাড়াতাড়ি আয় মা। নাজনীন বেগমের দিকে ডাকে খুশিকে আর কিছু বলতে পারল না রূপকথা। সে চলে গেল রান্নাঘরে। খুশি যেন হাঁপ ছেড়ে বাঁচল, নয়তো এক্ষুনি চেপে কথা বের করে নিত রূপকথা। সেখানে অভ্রর দোষ থাকলেও সবাই তাকেই দোষ দিত, কারণ তাদের গুণধর ছেলে তো কোনো নারীর দিকে তাকাই না। নারী তো দূর থাক, পুরুষের দিকেও তাকায় না। না, যতটা ভালো ভেবেছি বেটা ততটাও সুবিধের নয়। দূরে দূরে থাকতে হবে এই ব্যাটার থেকে। তবে যায় অ্যাটিটিউড ব্যাটার, তাতে মনে হয় ব্যাটা ভাজা মাছটা উল্টে খেতে জানে না। খুশি সিঁড়ির দিকে পা বাড়াবে, সামনে এসে দাঁড়ালো তুলি। আপু, তুমি আজকে কোচিংয়ে যাবে না? খুশি বেনুনি নাড়িয়ে বলল, না আমি যাব না আজকে। তাহলে মেজো আম্মুর হাতে পড়বে কেলানি। সঙ্গে আছে অভ্রভাই। মনে নেই সেদিনকার কথা, পিঠে যে ডাল ভেঙেছিল তোমার? না নেই। কেন? কারণ আমার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। অভ্রভাই জানতে পারলে আজকে আবার তোমার স্মৃতিশক্তি ফিরিয়ে আনবে। অভ্রভাই জানতে পারলে তো ব্যাটা বাড়িতে নেই, বাড়িটা কত শান্তিতে আছে। একথা বলে খুশি আবার গালিয়ে বসে পড়ল সোফায়। তুলি চিন্তিত কণ্ঠে বলল, দেখো আফু, সেটা না হয় বুঝলাম, কিন্তু মেজোমার থেকে বাঁচবে কিভাবে? তোমার স্যার তো হানিফ মিয়া কল করে মেজোমাকে সব বলে দিবে। খুশি গা হেলিয়েই একটা হাই তুলে জবাব দিল, আমার ফোন সুইচ অফ করে। আম্মুর ফোনে হানিফ স্যারের নাম্বার 2400 দিয়ে সেভ করেছি, যেন হানিফ স্যার কল দিলেই আম্মু নিজের থেকেই কেটে দেয়। তুলি চোখ বড় বড় করে অবাক স্বরে বলল, তাই নাকি? কি সাংঘাতিক বুদ্ধি গো তোমার! এত বুদ্ধি কোথায় জমিয়ে রাখো তুমি? আমাকেও তো কিছু দিতে পারো নাকি? খুশি মুখ কুচকে তাকিয়েই তুলির দিকে। সমস্যা নয়, ধার হিসেবে না হয় রাখবো তোর কাছে, পরে তা সময় মতো ফেরত দিয়ে দিব। এখন আমাকে একটা বুদ্ধি দাও তো দেখি, কিভাবে আমিও আমার প্রাইভেট যাওয়া থেকে বাঁচতে পারি। খুশি কাজ জাকিয়ে উত্তর দিল, তুইও গিয়ে এটা অ্যাপ্লাই করে দে, ব্যাস হয়ে গেল। তুলি খুশি হয়ে হাত চাপড়ে বলল, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আকাশ জুড়ে সূর্যের শেষ আলো ছড়িয়েছে। লালচে আভা ধীরে ধীরে সোনালি হয়ে ম্লান হয়ে যাচ্ছে। হালকা বাতাসে চারপাশ যেন কোমল শান্তিতে ভরে উঠেছে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে রয়েছেন রেহানা চৌধুরী, সাথে রূপকথা, শশী, খুশি আর তুলি। তারা চার বোন একসঙ্গে গল্প করছে, আর রেহানা চৌধুরী পান চিবোতে চিবোতে টিভিতে তার নজর আছে। চার বোন বসে প্ল্যান করছে তারা বিয়েতে কি কি করবে, কে কেমন সাজ দিবে। রূপকথা ফোন থেকে একের পর এক অনলাইনে জিনিসপত্র দেখিয়ে যাচ্ছে বোনদের। শশীর 2টা ড্রেস পছন্দ হয়েছে, তুলিও একটা পছন্দ করলো, কিন্তু খুশির কোনো ড্রেস পছন্দ হচ্ছে না। রূপকথা খুশিকে জিজ্ঞাসা করলো, তোর কোনটা পছন্দ? খুশি ভুরু নাড়িয়ে বলল, বুঝতে পারছি না আপু, ভালো করে দেখো। দেখেছি আপু, কোনোটাই পছন্দ হয়নি আমার। ঠিক আছে, তোকে তাহলে শপিং মলে নিয়ে যাব, সেখান থেকে নিজে পছন্দ করে ড্রেস নিয়ে আসবি। এই সময়ে বাড়ি ফিরল চৌধুরী বাড়ির পুরুষরা। প্রথমেই এলো 3 ভাই। রেহানা চৌধুরী ইমদাদুল চৌধুরীকে জিজ্ঞাসা করলেন, দাদু ভাইরা কোথায়? মা পেছনেই আসছে অব্রর সাথে। তা কি কি নিয়ে গেলি ওখানে? এই তো কয়েক রকম মিষ্টি আর কিছু উপহার নিয়ে গেছিলাম। তারপর সাদাত চৌধুরী বললেন, মা ওনারা পরশু আসবেন এঙ্গেজমেন্টের জন্য, আমাদের কাল থেকেই কাজ শুরু করে দিতে হবে। ঠিক আছে বাপ,
তোরা যা, চোখে মুখে পানি ছিটে দিয়ে খেতে বস। বৌমারা নাস্তা বানিয়েছে। তিন ভাই চলে গেলেন উপরে। এইদিকে অভ্র, রুদ্র আর সেহরানও এসে পড়েছে। তিন নাতিকে দেখে এগিয়ে গেলেন রেহানা চৌধুরী। দাদু ভাই, তোমরা এসেছো? পাশে থাকা রুদ্র আর সেহরান উত্তর দিল, জি দাদিমণি, আমরা এসে গেছি। তবে অভ্র আর কোনো রকম কথা না বাড়িয়ে চলে গেল নিজের রুমের দিকে। সিঁড়ির কাছে গিয়ে অভ্র পা থামালো। অভ্রকে দেখে খুশি মাথা নিচু করে ভয়ে এক ঢোক গিলল। অভ্র এক পলক তাকিয়ে চলে গেল নিজেদের রুমের দিকে। খুশি গা হেলিয়ে বসে পড়ল সোফায়। অভদ্র লোকটা আবার বাসায় ফিরেছে। না জানি কি কি অপেক্ষা করছে আজ খুশি তার জন্য। তিন বোন আবারও জিনিস দেখায় ব্যস্ত হয়ে পড়ল। খুশি উঠে দাঁড়িয়ে বেনুনি নাড়াচাড়া করতে লাগলো। করতে করতে চলে গেল রান্নাঘরের দিকে। তার খুব খিদে পেয়েছে। রান্নাঘরে নাজনীন বেগম গরম গরম মোমো তৈরি করেছেন, সঙ্গে কিছু সিঙ্গারাও তৈরি করেছেন। তা দেখে খুশির জিভে পানি চলে আসলো। নাজনীন বেগম টের পেলে মেয়েটা এখন পুরোপুরি খাবারের ধান্দায় আছে। মুচকি হেসে যেসব সিঙ্গারা ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিলেন একটা বাটিতে। খুশি বড় বড় চোখ করে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে বাটির দিকে। হঠাৎই নাজনীন বেগম চোখ এড়িয়েই একটা মুখ পুরে দিল সে। আর মুহূর্তেই আহ বলে চেঁচিয়ে উঠল, এ কি হলো তোর? খুশি মুখ কুঁচকে কাদো কাদো গলায় বলল, বড় আম্মু, আমার মুখ পুড়ে গেল, তাড়াতাড়ি পানি দাও, পানি। মুখ পুড়ে গেল আমার? একটু পর খেলে তো কি হতো রে মা? সবেমাত্র কড়াই থেকে তুললাম, আর একটু সবুর করতে পারতি। খুশির চিৎকারে মরিয়ম বেগম দৌড়ে এসে পিঠে একটা কিল বসিয়ে দিয়ে বললেন, এই মেয়ের আর কবে বোঝজ্ঞান হবে জানে কে? শশী, তুলি আর রূপকথাও দৌড়ে এলো রান্নাঘরে। শশী বলল, কি হয়েছে আম্মু? একে এখান থেকে নিয়ে যা তো মা, নয়তো ও ওর পিঠে আজকে ঝাঁটা ভাঙবো আমি। সবসময় একটা না একটা কিছু করেই ছাড়বে এই মেয়ে। আহ মেজো, এই মেয়েটার এমনি মুখ পুড়ে গেল, তার মাঝে আবার বকছো কেন তাকে? এই বাদর মেয়েকে এখান থেকে শাসন না করলে শ্বশুরবাড়ি গিয়ে করবেটা কি? এই ভেবেই সবার খাওয়ার আগেই কড়াইতে রেখেই সব খেয়ে বসে থাকবে। খুশি ঠোঁট উল্টে কান্না করে দিল। শশী আর রূপকথা খুশিকে নিয়ে ড্রয়িং রুমে বসালো। শশী আর রূপকথা বকতে লাগলো খুশিকে, তোকে না জিনিসপত্র দেখাচ্ছিলাম, তাহলে মুখ পুড়াতে রান্নাঘরে গেলি কেন তুই? খুশি মাথা নিচু করে বসে আছে। সে কিছু বলতে যাবে, অমনি মরিয়ম বেগম নাস্তা নিয়ে এলো ড্রয়িং রুমে। খুশির মনটা খাওয়ার জন্য উতলা হয়ে আছে, কিন্তু একটু আগে যে শরম পেল মায়ের হাতে একটা কিল, এতে বেচারের সিঙ্গারাতে হাতও দেবে না ভেবে নিল। সবাই খাচ্ছে, কিন্তু খুশি মুখ বোচা করে অন্যদিকে তাকিয়ে আছে। তারই মধ্যেই সিঁড়ি কাছে এসে ডাকলো অভ্র, খুশি তোর বই খাতা নিয়ে আয় আমার রুমে, আজকে তোর ক্লাস নিব। নিচে থাকা সবাই অবাক দৃষ্টিতে তাকালো অভ্রর দিকে। অভ্র কথাটা শেষ করে আরেক সেকেন্ড দাঁড়ালো না, চলে গেল নিজের রুমে। খুশির কলিজা লাফিয়ে উঠল, ভয়ে কাঁপতে লাগলো সে। এই রে, আজকে তো কোচিংয়েই যায়নি, এখন কি হবে? কি পড়া দিব আমি অভ্র ভাইকে? কি ক্লাস নিবে আমার? পাশে দাঁড়িয়ে থাকা নাজনীন বেগম মুখে হাসি রেখেই বললেন, যা মা যা, ভাইটা এতদিন পর পড়াবে তোকে, যা একটু পড়াশোনা কর গিয়ে। খুশি মিকি হেসে মনে মনে বলল, পড়াশোনা করাবে না আমাকে, মারার ধান্দা। আজকে যে কি আছে কপালে আল্লাহই জানে। ধুর, সবাই মিলে শুধু আমায় মারে, ভালো লাগে না বলেই খুশি হাঁটা দিল অভ্রর রুমের দিকে।